জীবনযাপনের ক্ষেত্রে মানুষের এত যে চাওয়া পাওয়া, এত আশা, এত আকাঙ্ক্ষা, এত আসক্তি, প্রিয় মানুষকে কাছে আটকে রাখার এত যে লোভ, এই সব কিছুই কি মৃত্যুর আগে পর্যন্ত সময়েই ঘটে চলে? প্রাণ থাকতেই কি শুধুমাত্র এগুলো থাকে? প্রাণের ওপারে একবার মৃত্যু হয়ে গেলে তার পরের জগতে গিয়ে কি মানুষের আর কোনো আকাঙ্ক্ষা বেঁচে থাকে না? এইসব নিয়ে আজকের এই গল্প। নমস্কার, আমাদের আজকের যে আলোচনা সেটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্প রসময়ীর রসিকতা। এই গল্পে যে চরিত্রগুলোকে আমরা দেখতে পাবো তারা বেশ মজার মতো করে বেশ কতগুলো কাজ করেছেন, যা আমাদের কাছে মনে হবে অসঙ্গতি, এবং সেখান থেকে আমরা বিশুদ্ধ হাস্যরসটিকে পেয়ে যাব এবং দেখব কী রকমভাবে এখানে রহস্যময় হয়ে উঠেছে গল্পটি। প্রভাত কুমারের এই বিখ্যাত গল্পটির প্রধান যে দুইটি চরিত্র, তাদের মধ্যে একজন হলেন ক্ষেত্রমোহন বাবু, যিনি পেশায় একজন উকিল বা মোক্তার, আর তার স্ত্রী রসময়ী। রসময়ীর বয়স 30 বছর আর ক্ষেত্রমোহন বাবুর বয়স 40 বছর। তাদের বিবাহিত জীবনের বয়স 18 বছর। এই 18 বছরে তাদের মধ্যে এত ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে এবং বারবার সন্ধি হয়েছে যে এখন পরস্পরের প্রতি পরস্পর আর তাকিয়েও দেখতে চায় না, কিন্তু দাঁতে দাঁত রেখে তারা সম্পর্কে টিকে রয়েছে, সংসারকে মানিয়ে নিয়েছে এবং তাদের সংসারে কেবলমাত্র তারা দুজন সদস্য, তাদের কোনো সন্তান নেই। তাই জন্য মাঝে মাঝে আত্মীয় স্বজনের পরামর্শ মতো ক্ষেত্রমোহন বাবুরও মনে মনে হয় তিনি পুনরায় আরও একবার বিবাহ করবেন, কিন্তু রসময়ীর যে ক্রোধ, রসময়ীর ভয়ে তিনি সেই কাজটি করতে পারেন না। একদিন হয় কি, তাদের মধ্যে একটি ছোট্ট বিষয় নিয়ে ভীষণ ঝগড়া তৈরি হয় এবং এর ফলে কি হয়, ক্ষেত্রমোহন বাবুকে রসময়ী প্রায় 2 দিন বাড়ির বাইরে রাখেন এবং নিজে হালি শহরে চলে যান নিজের পিত্রালয়ে। তার পিত্রালয়ে কে কে আছেন? তার পিত্রালয়ে আছে তার এক বিধবা দিদি বিনোদিনী, আর 2 ভাই রয়েছে, এক সুবোধ এবং অন্যজন নবীন। এবার মাঝখানে গঙ্গা নদী, সম্পূর্ণটাই হুগলি শহর। হুগলি শহরের একদিকে গঙ্গা নদীর একদিকে রয়েছে ক্ষেত্রমোহন আর রসময়ীর নিজস্ব বাড়ি, আর নদীর ওপারে, গঙ্গা নদীর ওপারে হালি শহর যেখানে রয়েছে তার রসময়ীর পিত্রালয়। সেখানে গিয়ে পিত্রালয়ে গিয়ে বসবাস করতে শুরু করে রসময়ী, এবং আমরা দেখব আমাদের যে নায়ক অর্থাৎ ক্ষেত্রমোহন বাবু, তিনি কিন্তু মনে মনে আবার নতুন করে বিয়ে করার ফন্দি আঁটছেন। এবং তাই হয়, মেয়ে দেখা হয়। মেয়ে হচ্ছে চুচুড়ার মেয়ে। চুচুড়ার হরিশ্চন্দ্র বাবুর ছোট মেয়ের সাথে ক্ষেত্রমোহন বাবুর বিয়ে ঠিক হয়। এই বিয়ে উপলক্ষে দেখা যায় পুরো বিষয়টি বা এই বিবাহের খবরটি চারিদিকে ছড়িয়ে যায় এবং ঘুরতে ঘুরতে পর্যায়ক্রমে হালি শহরে এসে পৌঁছে সেই খবর, যার কয়েকদিনের মধ্যে ক্ষেত্রমোহন বাবুর বিয়ে। এই খবরটি নিয়ে যায় একজন স্কুলের পড়ুয়া, একজন বাচ্চা ছেলে বা বালক। এই খবরটি পাওয়ার পর বিনোদিনী, অর্থাৎ বিনোদিনী হচ্ছে রসময়ীর বিধবা দিদি, রসময়ী আর বিনোদিনী সেই বালককে সঙ্গে করে চুচুড়াতে যায় সেই মেয়েটির বাড়িতে, এবং সেই মেয়েটির বাড়িতে গিয়ে প্রথমেই তারা খোঁজ নেয় বাড়ির গৃহিণীকে। বাড়ির গৃহিণীর সাথে পরিচয় পর্বটি শুরু করেন বিনোদিনী, এবং বিনোদিনী শুরু করেন এইভাবে কথাটি যে, আপনি যার সাথে বিয়ে দিতে চাইছেন মেয়ে, তার তো আরও একটি স্ত্রী ছিল, আপনি কি জানেন না? অর্থাৎ সতীনের জ্বালা হতে পারে সে কি আপনি জানেন না? এর উত্তরে গৃহিণী জানায় যে হ্যাঁ, শুনেছি যে তার একটি স্ত্রী ছিল এবং বড্ড দজ্জাল মহিলা। এই দজ্জাল কথাটা শোনার পর রসময়ী আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তিনি কি করেন, বাড়িতে থাকা একটি কোণে একটি ঝাঁটা ছিল, সেই ঝাঁটাটি উঠিয়ে নিয়ে এসে গৃহিণীকে বেধড়ক মারধর শুরু করেন আর মুখে বলতে থাকেন, কেন কেন আর কি মরবার জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্র জুটলো না? এইভাবে করে কাহিনী এগোতে থাকে এবং দেখা যায় তাদের মধ্যে ভীষণ খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তাকে বাঁচাতে যারাই আসেন তাদেরকে মারতে পেটায়, কিল ঘুষি দেয়, কারো চুল ছিঁড়ে, কারো কাপড় ছিঁড়ে দেয়। এইভাবে পাগলামি শুরু করে রসময়ী। এরপরে কি হয়, বাড়ির যে ঝি ছিল সে দৌড়ে বাইরে ছুটে যায় এবং বলে খুন হয়ে গেল, চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং সঙ্গে সঙ্গে সে বাড়িতে আবার এসে বলে যে কি দারোগাকে খবর দেওয়া হয়েছে, এই মেয়েটিকে ধরে রাখতে বলেছে, এখনই দারোগা বাবু চলে আসবেন। এই কথা শুনে বিনোদিনী আর রসময়ী দুজনেই পালাতে যায় এবং তাকে আটক করতে চায় বেশ কতগুলো বাড়ির মহিলা।
তখন আমাদের রসময়ী আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, আর একটি বটি হাতের উপর মাথার উপরে ঘোরাতে থাকে আর বলতে থাকে যে মাথায় খুন চেপেছে, আজ সবকটাকে খুন করে ফেলে। এবং দেখা যায় যে তার ভয়ে সকলেই যে বাড়িতে নিজে বাড়িতে বা ঘরে ঢুকে যায় এবং তারা সুযোগ বুঝে দুই বোন পালিয়ে যায় সেই স্থান থেকে। এরপরে ঘটনাটি ক্রমশ জানাজানি হয় এবং হরিশ্চন্দ্র বাবু আর মেয়ের বিয়ে দিতে চায় না ক্ষেত্রমোহন বাবুর সাথে। এই কথাটি জানার পর ক্ষেত্রমোহন বাবু বাড়িতে বসে একদিন তামাক টানছেন, আর ঠিক সেই সময় রসময়ী এসে হাজির। রসময়ী বলল, দিদি এই পথ দিয়ে যাচ্ছিল তার জায়ের সাথে দেখা করতে, তাই জন্য আসলাম তোমার সাথে দুটি ভালো কথা বলতে। তো এই কথা শোনার পর বলে যে তুমি নাকি শুনছি বিয়ে করছো। তার উত্তরে বলেছিল আমাদের ক্ষেত্রমোহন বাবু যে না, তুমি যেদিন মারা যাবে তারপরেই বিয়েটা করব। কিন্তু আবার রসময়ী কিন্তু একটু উত্তর দেয়। রসময়ী বলে যে আমি এত সহজে মারা যাব না, যখন তোমার বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তুমি আর মেয়ে পাবে না, কেউ তোমাকে কন্যা দিতে চাইবে না, সেই মুহূর্তে আমি মারা যাব। যাই হোক, এই কাহিনী চলতে থাকে এবং তার বিয়ে আপাতত বন্ধ থাকে ক্ষেত্রমোহন বাবুর। এবং প্রায় 6 মাস কেটে যায়। 6 মাস পর শোনা যায় যে রসময়ী ভীষণ অসুস্থ, মৃত্যুশয্যায় শায়িত। তাই তাকে দেখা করতে যায় আমাদের ক্ষেত্রমোহন বাবু, এবং গিয়ে দেখা যায় যে তার সমস্ত প্রকার চিকিৎসার পরেও রসময়ী মারা যায়। রসময়ী মারা যাওয়ার পর তার মুখাগ্নি করতে গিয়ে ক্ষেত্রমোহন বাবুর চোখ থেকে জল ঝরে পড়ছে। কি আশ্চর্য সংসারের মায়া, যে মানুষটি এতদিন কষ্ট দিল তাকে, তার মৃত্যুতে তিনি এতটা শোকাহত হয়ে পড়েছেন যে তিনি নিজেও ধারণা করতে পারছেন না। ঠিক এই কাহিনীর পরে প্রায় আরও 6 মাস কেটে যায়। এরপর তিনি অর্থাৎ ক্ষেত্রমোহন বাবু পুনরায় বিবাহের ইচ্ছা রাখেন, আর নতুন করে মেয়ে দেখা শুরু হয়। মেয়ের দেখাও হয়, সব কিছু ঠিকঠাক হয়, আশীর্বাদই আছে। আশীর্বাদী উপলক্ষে পাত্রপক্ষের খুড়ো এসেছেন, খুড়ো এসে ক্ষেত্রমোহনের বাড়িতে আছে। সেই সময় তারা উভয় পরস্পরের সাথে গল্প করছে এবং সেই মুহূর্তে একটি চিঠি নিয়ে চিঠির পত্রবাহক এসে তার হাতে দিলেন, ক্ষেত্রমোহন বাবুর হাতে দিলেন। ক্ষেত্রমোহন বাবু সেই চিঠি খুলে পড়ার পর তার স্তম্ভিত, তিনি ভীষণ স্তম্ভিত হয়ে গেছেন। আশ্চর্য, এই চিঠি কে লিখেছে? সেই চিঠি তার খুলে পড়ে, তার চোখ কপালে উঠে যায়। এই চিঠিটি লিখেছেন মৃত রসময়ী। মৃত রসময়ী এই চিঠি লিখেছেন, বেগুনি রঙের অক্ষর দিয়ে কালি দিয়ে লিখেছেন এবং সেখানে প্রচুর রকমের ভুল। এই ভুল শব্দগুলো বানানের ভুল দেখে তিনি স্পষ্ট বুঝে গেলেন যে এই লেখা সম্পূর্ণভাবে সঠিক লেখা আছে রসময়ী, অর্থাৎ এই চিঠি রসময়ী নিচে থেকে লিখেছেন। সেই চিঠিতে কি ছিল? সেই চিঠিতে লেখা আছে যে কয়েকদিন পরে তোমার বিয়ে, তোমার আশীর্বাদী, অথচ তুমি ভেবো না আমি মারা গিয়ে তুমি মুক্তি পেয়েছ। কারণ আমি ইদানিং হলো কিছুদিন থেকে বাড়ির বাইরের যে বটগাছ, সেই বটগাছেই বসে থাকি আর তোমার সমস্ত কাজকর্মের দিকে লক্ষ্য রাখি। এক এক সময় আমি তোমার ঘরের মতো আসি, রাত্রিবেলা তোমার খাটের চারিদিকে ঘুরতে থাকি এবং ইচ্ছা হয় তোমার গলাটা টিপে ধরি আর তোমাকে মেরে ফেলে আমি নিজের সঙ্গে নিয়ে যাই। তিনি আরও বলেছেন, রসময়ী এই চিঠিতে আরও একটি কথা বলেছেন যে আমার শরীরে এখন মাংস নয়, মাংসগুলো সব খসে গেছে আর শুধুমাত্র হাড়গুলো, কঙ্কালগুলো প্রায় একেবারে কালো কালো, কারণ পড়ানোর সময় এত আঁচ দেওয়া হয়েছিল যে তার শরীর কালো হয়ে গেছে, তার হাড়গুলো কালো হয়ে গেছে ইত্যাদি ভয়ানক কথা বলার পর তিনি বলেন যে তিনি সাবধান যেন হয়ে যায় ক্ষেত্রমোহন, বিয়ে যেন ভুল করে না করে, না হলে তার কপালে অনেক দুঃখ আছে। এই কথা বলার পর, এই কাহিনী শোনার পর বা চিঠিটি পড়ার পর তারা স্তম্ভিত হয়ে যায়। এই সময় খুড়ো যা করেন, অর্থাৎ ক্ষেত্রমোহনের খুড়ো একই বিছানা রাখেন, একই ঘরের মধ্যে তারা উভয়ই শোবেন বলে, এবং ঘরের দরজায় ঘরের বাইরে এবং ভিতরে উভয় দিকে রাম নাম লিখে দেন, আর বিছানায় বালিশের নিচে একটি কৃত্তিবাসী রামায়ণ লুকিয়ে রাখেন আর সারা ঘরে আলো জ্বালিয়ে রাখেন। এমনই কাণ্ড কারখানা শুরু হয়। আর তার পরবর্তী দিন দেখা যায় যে তার অনেকগুলো বন্ধুবান্ধব, ক্ষেত্রমোহনরা মিলে অনেকগুলো বন্ধুবান্ধব মিলে বসে আছেন, কারণ মাত্র কয়েকদিন হয়েছে তার আশীর্বাদী সম্পন্ন হয়েছে। এবার আমরা আশীর্বাদীর পরের কাহিনীতে প্রবেশ করছি এবং আশীর্বাদী হয়ে যাওয়ার পরের ঘটনাতে দেখা যায় যে ক্ষেত্রমোহন বাবু একদিন আড্ডায় বসেছেন তার বেশ কতগুলো বন্ধু। একজন উকিল বন্ধু, তার নাম হচ্ছে মনোহর বাবু, এবং আরেকজন নব্য যুবক, তার নাম সুরেন্দ্রনাথ। এই সুরেন্দ্রনাথ ভূতে বিশ্বাস করেন আর মনোহর বাবু ভীষণ ভূতে বিশ্বাস করেন। সুরেন্দ্রনাথ বলতে চান যে ভূত বলে কিছু নেই, আর এই শতাব্দীতে ভূতের কোনো অস্তিত্বই নেই, কারণ ভূতকে তিনি বিশ্বাস করেন না। এই উত্তরে সঙ্গে সঙ্গে মনোহরবাবু জানান যে ভূতকে আপনি কেন বিশ্বাস করেন না?
তার উত্তরে আবার পাল্টা জবাব দেয় সুরেন্দ্রনাথ, বলে ভূতকে আমি দেখতে পাইনি তাই বিশ্বাস করি না। এর উত্তরে মনোহরবাবু বিজ্ঞভাবে হেসে বলেন যে আপনি কি সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো চোখে দেখেছেন? তার উত্তরে তিনি বলেন, অর্থাৎ সুরেন্দ্রনাথ জানায় যে না, রাজাকে তিনি দেখেননি, কিন্তু রাজা আছেন তাতে তার বিশ্বাস। কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে, তার 10-20খানা ছবিও দেখেছি, কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি। সবাই বলে খুব বিশ্বস্ত লোকের কাছে, লোকের মুখ থেকে তারা স্বয়ং ভূত দেখেছেন এই কথাটি শুনেছেন। মনোহরবাবু এমন কথার উত্তরে জানায় যে আপনি বললেন অনেক মানুষ রাজাকে দেখেছেন এবং তার রাজার অনেকগুলো ছবি রয়েছে। তো এই ক্ষেত্রে মনোহরবাবু জানান যে অনেক মানুষ স্বচক্ষে ভূতকেও দেখেছেন এবং ভূতের অনেকগুলো ছবি আছে। যদি আপনার বিশ্বাস না হয় এবং ইচ্ছা যদি থাকে দেখার, তাহলে আমার বাড়িতে আসবেন, আর আমি আপনাকে এইরকম 10-20খানা ভূতের বিভিন্ন ধরনের বাস্তব ছবি দেখাতে পারব। এইভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে ভূতকে বিশ্বাস করা উচিত কি উচিত নয়। এমন সময় দেখা যায় দ্বিতীয় পত্র তার বাড়িতে আসে। দ্বিতীয় পত্রটি একই রকম আতঙ্কিত, একেবারে ভয়ঙ্কর, বেগুনি রঙের অক্ষর দিয়ে কালির অক্ষরে লেখা, এবং দেখা যায় এই চিঠির ভিতরে রয়েছে তোমার স্পর্ধা তো কম নয়, তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি আশীর্বাদ করে ফেললে, তোমাকে বারণ করেছিলাম বিয়ে করতে, তারপর তুমি বিয়ে করছো, এইবার মাঝে মাঝে ইচ্ছা হয় তোমার বুকের উপর আমি একটা 10 মনের পাথর না চাপিয়ে দিই, খবরদার বিয়ে করবে না। ইতি রসময়ী। এই কথাটি বা এই চিঠিতে পড়ার পর থেকে আশ্চর্যজনকভাবে সবাই স্তম্ভিত হয়ে যায় এবং সেই মুহূর্তে তাদের সভা ভঙ্গ হয়। আর যখনই বটগাছের নিচ দিয়ে সুরেন্দ্রনাথ, যে ভূতে বিশ্বাস করতো না, সেই সুরেন্দ্রনাথ যখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলেন, তখন তার গাটা ছমছম করতে থাকে। আশ্চর্যজনকভাবে ভয়ে ভীত হয়ে যায় ক্ষেত্রমোহন এবং তার খুড়ো তাকে প্রস্তাব দেয় যে আপাতত বিয়েটা বন্ধ করা থাক, কারণ বিষয়টি বেশ গম্ভীর হয়ে উঠছে। বারবার দুইটি চিঠি আসা গেল এবং দুইটি চিঠি হচ্ছে রসময়ীর নিজের হাতের লেখা, তাই জন্য বিয়েটা আপাতত বন্ধ থাক। তাই 1 মাসের মধ্যে 1 বর্ষ পূরণ হবে তার মৃত্যুর, এরপরে গয়াতে গিয়ে তার পিণ্ডদান করার পরেই না হয় শুভ কাজটা করা যাবে। এই কথাটি চলতে থাকে এবং তারপরে বেশ কয়েকদিন পার হয়ে যায় এবং চারিদিকে খবর ছড়িয়ে যায় যে বিয়েটি তার স্থগিত রাখা হয়েছে এবং তার স্ত্রী রসময়ীর পিণ্ডদান, গয়াতে পিণ্ডদানের পরেই এই বিয়েটা সম্ভব। এই কথা শোনার পর হঠাৎ করে একদিন আবারও পুনরায় একটি চিঠি আসে। এটি 3য় পত্র ক্ষেত্রমোহনের উদ্দেশ্যে। এই চিঠিতে লেখা রয়েছে যে শুনেছি তুমি নাকি গয়াতে যাবে আমার পিণ্ডদান করতে, তুমি ভাবছো গয়াতে পিণ্ডদান করলে আমি তোমার পিছন ছেড়ে দেবো, এটা তোমার ভুল ধারণা। মনে রেখো, আমি কিন্তু ট্রেনে উঠতে পারবো এবং আমি চোরের ছদ্মবেশ নিয়ে উঠে তোমার বুকের মধ্যে ছোড়া ঢুকিয়ে দিতে পারবো। আশ্চর্যজনক ভয়ের আতঙ্কিত কথাটি শোনার পর তিনি স্থির থাকতে পারেন না। তিনি সরাসরি চলে যান সরকারি উকিল মনোহর বাবুর বাড়িতে এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে ভূত কি কখনো ছুরি মারতে পারে, আপনার কি মনে হয়? তখন তিনি বলেন যে ভূতেরা এমন অনেকগুলো কাজ করতে পারে যা অসম্ভব কিছুই নয়, কারণ তারা প্রকৃতি থেকে, বাতাস থেকে, গাছপালা থেকে, মানুষের শরীর থেকে এমন অনেকগুলো পদার্থ সংগ্রহ করে নিজের শরীর ধারণ করতেও পারে। এবং যে ভূত হাতে কলমে চিঠি লিখতে পারে, সেই ভূত ছুরিয়ে ধরতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধা থাকে না। এই কথা শোনার পর আমাদের মুক্তার বাবু অর্থাৎ ক্ষেত্রমোহন বাবু তার সমস্ত চিঠি, রসময়ের সমস্ত চিঠি অর্থাৎ 3টি চিঠি এবং তার রসময়ের আগে পাঠানো চিঠিগুলোকে নিয়ে পরীক্ষা করার জন্য সফটমোহর সাহেবকে দিয়ে আসলো। সফটমোহর সাহেব পরবর্তী দিনে তাদেরকে আসতে বলে এবং তিনি পরীক্ষা করে রাখবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন এবং পরীক্ষা করা হয়। সে পত্রগুলো দেখা যায় সত্যি সবগুলোই একজনেরই হাতে লেখা, সেটি রসময়। কিন্তু রসময়ের মৃত্যু হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আশ্চর্যজনকভাবে তার বিয়ে স্থগিত হয়ে যায়, একেবারেই আর বিয়ে করা সম্ভব নয় এমনই ধারণা হয়ে যায় ক্ষেত্রমোহন বাবুর। বাজি পড়াতে গিয়ে সুবোধ বোমার আঘাতে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তাকে গুরুতর অবস্থায় হুগলির হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তখন দ্বিধা না করে একটি বাক্য ব্যয় না করে ক্ষেত্রমোহনবাবু ছুটতে থাকেন এবং তার কর্তব্য হুগলি হসপিটালে গিয়ে তার সাথে দেখা করেন। তিনি দেখা করতে গেলেন এবং দেখলেন মুমূর্ষু সেই সুবোধকে এবং তার পাশে বসে ভীষণভাবে কাঁদছেন বিধবা বিনোদিনী। তিনি ঠাকুরজিকে বোঝালেন বাড়ি যেতে।
কিন্তু তিনি যেতে চাইলেন না। শেষমেশ ডাক্তারের প্রস্তাব অনুযায়ী বিনোদিনী বাড়িতে যেতে চাইল, কিন্তু হুগলিতে নয়, তিনি হালিশহরের বাড়িতে পৌঁছে দিতে বললেন ক্ষেত্রমোহনবাবুকে। ক্ষেত্রমোহনবাবু তাকে নিয়ে হালিশহরের বাড়িতে যায় এবং রাত্রিটি সেখানে যাপন করেন। সকালবেলা ভোরবেলা তামাক টানছেন ক্ষেত্রমোহনবাবু, আর সেই সময় সেই বাড়িতে অনেকগুলো দারোগা, পুলিশ, ইন্সপেক্টর তারা এসে দাঁড়ায় এবং তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং তারা জানায় মোক্তারবাবুকে অর্থাৎ ক্ষেত্রমোহনবাবুকে যে তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছেন। এই বাড়িতে কোথাও বোম, পিস্তল এইসব কিছু রাখা আছে নাকি সেই সব তারা সার্চ করবে। তো নির্দ্বিধায় ক্ষেত্রমোহনবাবু সার্চ ওয়ারেন্টকে মেনে নিলেন এবং দেখা যায় যে দারোগাবাবু সব নারীদেরকে দূরে সরে যেতে বললেন। তো দেখা যায় বিনোদিনী সরাসরি তুলসী তলায় এসে মালা জপ করতে থাকলেন। এই মুহূর্তটিতে দেখা যায় যে সারা বাড়ি তল্লাশি করার পরেও সেই রকম কিচ্ছু অঘটন ঘটার মতো পদার্থ কিছু পাওয়া গেল না, বিষয়বস্তু পাওয়া গেল না। পাওয়া গেল কতগুলো কাগজ, এবং কাগজের মধ্যে বিনোদিনীর ড্রয়ারে রাখা কতগুলো চিঠি, সাদা খাম, তার প্রত্যেকটার উপরেই লেখা আছে ক্ষেত্রমোহনবাবুর নাম এবং নিচে রসময়ীর সই। সবগুলো বেগুনি অক্ষরে লেখা চিঠি, এবং চিঠিগুলো খোলার পর যখন দারোগাবাবু সমস্ত চিঠিগুলো এবং কাগজপত্র নিয়ে সবার সামনে ফেললেন, সেই চিঠিগুলোর দিকে নজর পড়ার পরেই ক্ষেত্রমোহনবাবু আবেদন করেন দারোগাবাবুকে যে নিজে থেকে একবার তিনি যেন দেখতে চান বা দেখতে পায় সেই চিঠিগুলোকে। তাদের অনুমতি নিয়ে তিনি চিঠিগুলোকে দেখতে গেলেন। তো চিঠিগুলোকে দেখার পরে তিনি অবাক হয়েছেন, ভীষণভাবে অবাক, কারণ বিভিন্ন সময়কে, বিভিন্ন পরিস্থিতিকে সামনে রেখে কল্পনায় বিভিন্ন ধরনের ঘটনার কথা লিখে চিঠি লেখা হয়েছে এবং সেই সমস্ত চিঠি লিখেছেন রসময়ী। অর্থাৎ রসময়ী জানতেন যে তার কিছুদিনের মধ্যে মৃত্যু হবে এবং মৃত্যুর পরে আবার ক্ষেত্রমোহন তার থেকে দূর হয়ে যাবে এমনটা, বা পুনরায় বিয়ে করবেন এমন ভয়ে জড়িত আকাঙ্ক্ষায় তিনি এই চিঠিগুলোকে লিখে রেখে গেছেন। এবং এই চিঠিগুলোই পরবর্তীতে বিনোদিনী ঠিক সময় ঠিক পরিস্থিতিতে ক্ষেত্রমোহনকে পাঠিয়ে দেয়। দেখা যায় চিঠিগুলোর মধ্যে যে চিঠিগুলো রয়েছিল তার মধ্যে প্রায় 2টি চিঠি এইরকম যে, গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না আমি আর তোমার অনিষ্ট করিতে পারি না, এখনো রশি বামনি তোমার ঘাড় মটকাইতে পারে। এরপরে আরও একটি চিঠি রয়েছে, কল্ল তোমার বিবাহ, এত মানা করিলাম কিছুতেই শুনিলে না, আচ্ছা বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকেও ও তোমার বধূকে পড়াইয়া মারিব। অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে কল্পনার চিঠি, যেগুলো জীবিত অবস্থাতেই রসময়ী লিখে গেছেন এবং তার মৃত্যুর পরে সেই চিঠিগুলোকে পরিস্থিতি অনুযায়ী ঠিক সময় ক্ষেত্রমোহনকে পাঠিয়ে দিচ্ছে বিনোদিনী। আশ্চর্য রকমভাবে বিনোদিনীর দিকে তাকিয়ে ক্ষেত্রমোহন জিজ্ঞাসা করেন, ঠাকুরজি এসব কি? অথচ তার উত্তর না দিয়ে এক মনে মালা জপতে থাকে বিনোদিনী। গল্পটির এখানেই সমাপ্তি হয়। গল্পটি আপনাদের কেমন লাগলো, আলোচনাটা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, এবং এই ধরনের আরও কোনো আলোচনা যদি আপনাদের ইচ্ছা থাকে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই জানাবেন, এবং সময় মতো আমি নিশ্চয়ই সেই সব বিষয়ের আলোচনাকে আপলোড করতে থাকবো। ধন্যবাদ।